সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন ব্রিটিশ এমপি ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। নির্বাচনী হলফনামায় এই ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানা গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 বেডরুমের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের এক ডেভেলপার। মোতালিব বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, 1,95,000 পাউন্ড দিয়ে 2001 সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিব। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর অগাস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে 6,50,000 পাউন্ডে। ব্রিটিশ ইলেকটোরাল রোল ডেটার তথ্য জানাচ্ছে, 2004 সালে উপহার হিসেবে পাওয়ার পর কিংস ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। তারপর তার অন্য ভাই বোনরা ছিলেন আরও বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক 90,000 পাউন্ড উপার্জন হচ্ছে তার। 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিক লিবার পার্টির সদস্য হন 16 বছর বয়সে। 2015 সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যামস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন। তারপর থেকে এই পর্যন্ত ওই আসনে 4 বার প্রার্থী হয়েছেন টিউলিপ, প্রতিবারই জয়ী হয়েছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন শাখার লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিম এর সংশ্লিষ্ট ছিলেন তিনি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও এই সংশ্লিষ্টতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে কোনো নির্বাচনী হলফনামায় এই ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেনি টিউলিপ। হলফনামায় তিনি হাইগেট এবং হ্যামস্টেড এলাকায় ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন। গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলি বাহিনীর 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করার কথা জানিয়েছে প্রতিরোধ সংগঠন হামাস। এছাড়া এদিন দখলদার সেনাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে গাজা এনভেলভ এলাকার অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে। শুক্রবার ছিল প্রতিরোধ যুদ্ধের 455তম দিন। এদিন এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব জাবালি এলাকায় শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে 4টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর কিছুক্ষণ পর জাবালিয়ার পশ্চিম দিকের সাফা তাবি সড়কে আরেকটি ট্যাঙ্কের উপর বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। হামাস জানিয়েছে, হামলায় ট্যাঙ্কগুলো বিধ্বস্ত হয়েছে এবং এর ক্রুরা নিশ্চিতভাবে নিহত এবং আহত হয়েছে। পৃথক আরেক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, আল নাসের ব্রিগেডের সাথে যৌথ অভিযানে আল কাসামের যোদ্ধারা মধ্য গাজার বুরিজি ক্যাম্পের আকাশে ঘোরাফেরার সময় ইসরায়েলি বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 মিসাইল হামলা করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্য গাজা থেকে ইসরায়েলি বসতি লক্ষ্য করে মিসাইল হামলা করা হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এসব মিসাইল ভূপাতিত করেছে। তবে তা সত্ত্বেও কয়েকটি মিসাইল ইসরায়েলের মাটিতে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নির আম বসতির কাছে একটি মিসাইল আঘাত এনেছে, আরেকটি মিসাইল পড়েছে খোলা জায়গায়। তবে ক্ষতি বা হতাহতের বিষয় কিছু স্বীকার করেনি ইসরায়েল। হামলার পর গাজা এনভেলভ এলাকার বসতিগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী নির্মম বর্বরতা আর ধ্বংসযজ্ঞ চালানোর পরে এখনও গাজা থেকে কিভাবে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা হচ্ছে সেটি ভেবে অবাক হচ্ছে ইসরায়েলিরা। তারা এর আগে অনেকবারই দাবি করেছে যে হামাসের মিসাইল হামলার সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন পরিস্থিতি। গত এক সপ্তাহে কয়েক দফা মিসাইল হামলা হয়েছে গাজা থেকে। এর আগে বৃহস্পতিবারও দক্ষিণ ইসরায়েলি বসতি খুজা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডস। ডেমোক্রেটিক ফ্রন্টের সামরিক শাখা ওমর আল কাসিম ব্রিগেডস জানিয়েছে, উত্তর গাজায় জাবালিয়া ক্যাম্পের পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের সমাবেশ লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আরেক দফা বৈঠক হয়েছে শুক্রবার। কাতারের রাজধানী দোহায় দেশটির কর্মকর্তাদের সাথে যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। দলটিতে ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, শিনবেদ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যুদ্ধরত পক্ষগুলোর মাঝে যুদ্ধবিরতি নিয়ে এখনও যে মতপার্থক্য রয়েছে সেসব বিষয়ে আলোচনা হয়েছে শুক্রবার। গত 25 ডিসেম্বর থেকে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে এটি তারই অংশ। মাঝখানে কাতার এই আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল, কিন্তু আবার তারা আলোচনায় মধ্যস্থতা করতে ফিরে এসেছে।
যুদ্ধ শুরুর পর থেকে কাতার এবং মিশর একটি যুদ্ধবিরতির চেষ্টা করে যাচ্ছে। বর্তমান আলোচনার লক্ষ্য ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই একটি যুদ্ধবিরতি কার্যকর করা। ট্রাম্প নিজেও এমন একটি যুদ্ধবিরতিতে আগ্রহী বলে জানা গেছে। একজন সিনিয়র হামাস কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজকে জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যেসব বিষয়ে মতভেদ রয়েছে তার মধ্যে অন্যতম যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি। বিশেষ করে নেতজারিম ও ফিলাডেলফি করিডোর থেকেও সেনা প্রত্যাহার চায় হামাস। দ্বিতীয় আরেক কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহু এখনও যুদ্ধবিরতি চুক্তি চান এবং সবাই এ বিষয়ে হামাসের প্রতিক্রিয়ার দিকে চেয়ে আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি হতে পারে বলে সব পক্ষ আশা করছে, কারণ মিশর ও কাতারের পক্ষ থেকে চুক্তিতে পৌঁছানোর জন্য হামাসের উপরেও চাপ রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হুঁশিয়ারিও দিয়েছেন যুদ্ধবিরতি নিয়ে। সংলাপের আগের দিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মাঝারি পর্যায়ের একটি প্রতিনিধি দল কাতার যাচ্ছে দেশটির মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সাথে আলোচনা করতে। ইসরায়েলি সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে, শুক্রবার দফায় দফায় আলোচনা হলেও কোনো ফলাফল আসেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 2 দিনে নিহত হয়েছেন অন্তত 150 জন। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 73 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারের হামলায় নিহত এবং আহতদের সংখ্যা জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে 77 জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 145 জন। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার কয়েকটি স্থানে হামলায় 73 জন নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ইসরায়েলি বাহিনীর গত 15 মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 45,719 জনে। সেই সঙ্গে এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত 1,08,583 জন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ঘরবাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের তলায় যারা চাপা পড়েছেন তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য লড়াই করছে। হামাসকে পুরোপুরি অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত গাজায় অভিযান চলবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েলের কাছে আরও $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে জো বাইডেন প্রশাসন। দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে। অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়ারহেড রয়েছে বলেও এক্সিওসের খবরে জানানো হয়। তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে আগে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে। এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সেখান থেকে সাড়া মেলেনি। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে। 15 মাস ধরে এই যুদ্ধ চলছে। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো চুক্তি হয়নি। আর কয়েকদিনের মধ্যেই জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন। সিরিয়ার নতুন ডিফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর শুক্রবার রাজধানী দামেস্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাশারের পতনের পর এটি সিরিয়া ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর। আল জাজিরা জানিয়েছে, জার্মানির অ্যানানেলা বেয়ারবক এবং ফ্রান্সের জো নোয়েল ব্যারোথ দামেস্কে সিরিয়ার শাসক আহমেদ আল শারার সঙ্গে আলোচনা করেন। আল শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম বা HTS বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেয়। পশ্চিমা সরকারগুলো এখন HTS এর ওপর থেকে সন্ত্রাসী সংগঠনের তকমা সরানোর বিষয়ে
আলোচনা করছে। ব্যারুত শুক্রবার সকালে দামেস্কে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির বার্তা দেন। তিনি লিখেছিলেন, সিরিয়ার জনগণের সেবায় একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন, যা আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে। দামেস্কের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্যারুত বলেন, কুর্দিদের অন্তর্ভুক্ত করে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে, যা আজ শুরু হওয়া এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বেয়ারবক বলেন, ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে, তবে ইসলামপন্থী কাঠামোর জন্য অর্থায়ন করবে না। তিনি আরও বলেন, জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর পাশাপাশি নারীদেরও সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও ভবিষ্যৎ সরকারে অন্তর্ভুক্ত করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার সেদনায়া কারাগার পরিদর্শন করেন। এখানে বাশারের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। বেয়ারবক বলেন, বাশারের শাসনের অর্থ কী ছিল তা আমরা সেদনায়ায় দেখেছি। এটি শুধু সেই অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতনের একটি ক্ষুদ্র ধারণা দেয়। তিনি আরও বলেন, একটি জবাবদিহি কাঠামো সিরিয়ার জনগণকে ধীরে ধীরে তাদের গভীর ক্ষত থেকে সেরে উঠতে সাহায্য করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।